ঈশাদ কিছু বলল না। মাইশা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। ঈশাদ বুঝলো মাইশা তার সাথে চোখের যোগাযোগ এড়াতে চাইছে। ঈশাদ হাসলো। মেয়েটা সবসময় চোরের মতন করে, হয়তো সব ছেলের কাছেই এমন আনকমফোর্টেবল ও। ঈশাদ অনেকক্ষণ ধরে দেখছিল মাইশাকে, খানিকটা অবাকই হয়েছিল। ভেবেছিল জিজ্ঞাসা করবে, কিন্তু কেন যেন মনে হলো একান্তে ওর সাথে কথা বলতে। তাই ঈশাদ এতক্ষণ ফলো করছিল মাইশাকে। মাইশা ভাবনা আর সৃজনীর থেকে সরে যেতেই সে এসে মাইশার সাথে দাঁড়ালো। ঈশাদ একবার মাইশাকে ভালো করে পরখ করলো। মাইশা বেশিরভাগ সময় সাদা বা ধূসর অর্থাৎ বেরঙিন কাপড় বেশি পরে। আজকে সে একটা নীল শাড়ি পরেছে। শ্যামলা গায়ে এই নীল রঙের শাড়ি বেশ মানিয়েছে মাইশাকে, আর হালকা সাজে অন্যরকম রূপবতী লাগছে তাকে। তবে খোপায় একটা ফুল দিলে পারফেক্ট লাগতো। ঈশাদ মুখ ফসকে বলেই দিল, নীল শাড়ির সাথে খোপায় একটু ফুল দিলে আরেকটু বেশি ভালো লাগতো। ঈশাদ এটা বলে নিজেই চমকে গেল। ভুলে বলে ফেলেছে সে। এই কথায় মাইশা তার দিকে তাকালে সে অন্যদিকে চলে যায় নিজেকে বাঁচিয়ে। মাইশার খানিকটা ইতস্তত বোধ হয়। রঙিন জামা পরা সে বাদ দিয়েছে। কালো শরীরে রঙিন জামা হয়তো মানায় না তার। অবশ্য মূল কারণটা অন্য। আজকে ভাবনার বাবা ওকে জোর করে এই শাড়িটা ধরিয়ে দিয়েছে। মূলত 3 মেয়ের জন্যই তিনি শাড়ি এনেছেন, আর অনুরোধ করেছেন যেন আজকের অনুষ্ঠানে সবাই তার দেওয়া শাড়িটা পরে। অগত্যা বাবার আবদার ফেলতে পারেনি, তাই নিজের মনের বিরুদ্ধে গিয়ে রঙিন রং নিজের গায়ে জড়িয়েছে। মাইশা ভাবনা আর সৃজনীর কাছে যাবে এমন সময় তার সামনে এসে দাঁড়ালো সায়ন। মাইশা খানিকটা চমকালো, বলল, হুট করে ভূতের মতো এইভাবে সামনে কেন আসলেন আজব? সায়ন হাসলো। আমি মানুষ, ভূত হতে যাবো কেন? একটা সিমটি দিয়ে দেখো, আমি মানুষ। মাইশা কিছু বলল না। পাশ কাটিয়ে চলে যেতে নিবে এমন সময় সায়ন আবার তাকে ডেকে ওঠে। মাইশা দাঁড়িয়ে যায়। সায়ন ও ঈর্ষাদের মতন একই প্রশ্ন করে। মাইশা জানায় কেন সে এখানে। সায়ন বলে, ভালোই হলো তুমি আমাদের কাছে মানুষ হয়ে গেলে, আর পালাই পালাই করার কোনো সম্ভাবনা নেই। মাইশা রাগান্বিত চোখে তাকালো। আমি কি চোর যে পালাই পালাই করবো? আশ্চর্য। সায়ন পুনরায় হাসলো, বলল, বলতে পারবো না নিশ্চিত করে, তবে এইখানে দাঁড়াও কিছুক্ষণ, 2 জন মানুষের সাথে আলাপ করিয়ে দেই। মাইশা চোখ ছোট ছোট করে তাকালো সায়নের দিকে। কিছু জিজ্ঞাসা করবে তার আগেই সায়ন চলে গেল অন্যদিকে সেই দুজনকে আনতে। মাইশা ও জেদ ধরে দাঁড়িয়ে রইল। এর বড় কথা, মাইশা চোর। সে সবসময় পালাই পালাই করে। এত বড় অপমান করা উচিত হয়নি লোকটার। কিন্তু হুট করে একটু দূরে সায়নের পিছে সায়নের মা বাবাকে আসতে দেখে চমকে যায় মাইশা। তার পাগুলো আপনাতেই পিছিয়ে যেতে থাকে। ঘামতে শুরু করে সে অনবরত। আশেপাশে তাকায়, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার আগে নিজের মুখ লুকাতে হবে। কখন কি হয় কিছু বলা যাবে না। সে কোনো মতেই কারো সামনে আসতে চায় না। সে চায় না তাকে কেউ চিনুক, আর একমাত্র এই চেনা অচেনার ভিড়ে হারিয়ে গিয়েই নিজেকে লুকাতে পারবে সে। মাইশা নিজের মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিল। চারদিকে তাকাতে তাকাতে যেদিকে সায়ন আসছে তার বিপরীত দিক দিয়ে দৌড়াতে লাগলো। তবে লোকের ভিড় থাকায় আর তাকে এভাবে দৌড়াতে দেখলে সবাই সন্দেহ করবে দেখে সে জোরে দৌড়াতে পারল না। কখনো হাঁটছে তো কখনো দৌড়াচ্ছে। এভাবে যেতে যেতে হুট করে কারো শক্ত বুকের সাথে ধাক্কা খায় মাইশা। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিবে তার আগেই তার সামনের মানুষটা তাকে ধরে ফেলে। মাইশার মুখ থেকে শাড়ির আঁচলটা সরে যায়। মাইশা মুখ তুলতেই দেখে সেটা ঈশাদ। মনে মনে বিরক্ত হয় সে যেখানেই যাক ঘুরে ফিরে এই ছেলেটার সামনেই কেন পড়ে। যত তাকে ইগনোর করতে চায় তত যেন বারবার এই ছেলেটা তার সামনেই আসে। বলে না যেখানে বাঘের ভয় ওইখানে সন্ধে হয়, অনেকটা ওই রকম। ঈশাদ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মাইশার দিকে। মাইশা সেটা বুঝতে পেরেই তার হাত থেকে হাত ছাড়িয়ে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, দুঃখিত, খেয়াল করিনি। মাইশার কথায় কোনো রেসপন্সে না দেখালেও মনে মনে এক ভালো লাগা সৃষ্টি হয় ঈর্ষাদের। এই প্রথম মাইশাকে এত কাছ থেকে দেখছে। মেয়েটা দূর থেকে যতটাই অসুন্দর হোক, কাছে দিয়ে ভীষণ স্নিগ্ধ মায়াবী লাগে তাকে। ঈর্ষাদ গলা খাকারি দিয়ে বলল, সমস্যা নেই, কিন্তু তুমি এইভাবে দৌড়াচ্ছিলে যে? মাইশা কোনো কিছু বলবে তার আগেই পিছন থেকে সায়ন ডেকে ওঠে। কি ব্যাপার মাইশা, তুমি এইখানে কেন? তোমাকে না দাঁড়াতে বললাম? মাইশা ঢোক গেলে যে ভয়টা পেয়েছিল সেটা না হয়ে যায়। সায়ন আর কিছু জিজ্ঞাসা না করে সরাসরি বলে, এই দেখো ওনারা আমার মা আর বাবা।
মাইশা স্বভাব সুলভ হেসে সালাম দিল, দুই একটা ভালো মন্দ জিজ্ঞাসা করলো। সায়নের মা বাবাও হেসে কথা বলল। মাইশার কথাবার্তা তাদেরও বেশ পছন্দ হয়েছে, কিন্তু কথা বলার পুরোটা সময় মাইশা বারবার চোখ নিচু করে নিচ্ছিল, মুখটা ঢাকার চেষ্টা করছিল। হুট করেই ভাবনা কোথা থেকে এসে মাইশাকে ডাকতে শুরু করে। জানাই খুব দরকার তার। মাইশাও সুযোগ পেয়ে যায়, চটজলদি বিদায় নিয়ে নেয় সে সায়নের মা বাবার থেকে। সায়নের মা বাবাও খুশি মনে অন্যদিকে গল্প করতে চলে যায়, কিন্তু ঈর্ষাদের কেন জানি ব্যাপারটা খটকা লাগে। সে সায়নকে জিজ্ঞাসা করে, কিরে সায়ন, মা বাবার সাথে মাইশার দেখা করালি হঠাৎ? সায়ন বাঁকা হাসলো ভাইয়ের আড়ালে। ভাইয়ের সামনে মুখ ঘুরিয়ে লাজুক হেসে বলল, পরে সব বুঝতে পারবি, আপাতত পার্টি এনজয় কর। সায়ন আর দাঁড়ালো না। ঈর্ষাদের খটকা লাগলো। সায়ন হুট করে মা বাবার সাথে একজন অজানা মেয়ের আলাপ কেন করিয়ে দিবে? নিশ্চয়ই কোনো না কোনো কাহিনী তো আছেই। ঈর্ষাদ ভাবলো পরে জিজ্ঞাসা করে নেবে সায়নকে। আপাতত মাইশা কোথায় গেল সেটা দেখা যাক। মাইশা ভাবনার কাছে এসে হাফ ছাড়লো, ভাবনাকে জড়িয়ে ধরলো, মুচকি এসে বলল, এই প্রথমবার কোনো কাজ তুই ঠিক সময় করলি। ভাবনা কিছু বুঝলো না। ও বোকার মতন চেয়ে রইল মাইশার দিকে। ও তো শুধু খেতে ডেকেছিল মাইশাকে, আর কতক্ষণ বা থাকবে? এবার তো যেতে হবে। তাই বুঝলাম না কি বললি? আমি তো তোকে খাওয়ার জন্য ডাকলাম, এখানে ভালো লাগছে না, বাড়ি যাব, চল। মাইশাও তাল মিলালো, কিন্তু ভাবনা খুঁজছে সৃজনীকে। এই মেয়ে এখন কোথায় গেল কে জানে। অপরদিকে সৃজনী ঘুরে ঘুরে দেখছে চারদিকটা, কিন্তু ঘুরতে ঘুরতে এই ভিড়ের মাঝে সে হারিয়ে গেছে। তার কাছে কোনো ফোনও নেই যে সে কল দিবে। বাধ্য হয়ে সে আবার ঘুরছে নিজের মতন। ঘুরতে ঘুরতে ঠিক কাউকে পেয়ে যাবে। হারিয়ে গেছো? সৃজনী পিছনে তাকালো। লোকটা দেখে মনে করার চেষ্টা করলো এটা কে। তখনই মনে হলো এটা তো ঈর্ষাদ ভাইয়ার ভাই, অর্থাৎ সায়ন আঙ্কেল। থুরি ভাইয়া, সৃজনী বলল। হ্যাঁ, আপুকে খুঁজছি। সায়ন জিজ্ঞাসা করলো, তোমার আপুর নাম কি? সৃজনীও মুচকি হেসে বলল। মাইশা। সায়ন আরো একটু পেছিয়ে জিজ্ঞাসা করলো, এইখানে তো অনেক মাইশা আছে, তুমি একটু পুরো নামটা বলো। সৃজনীও খুশি হলো। ভাবলো সায়ন হয়তো সত্যি ওকে সাহায্য করতেই এসেছে। সেও খুশি মনে বলতে লাগলো। মাইশা আমি। বাকিটা বলবে তার আগেই কোথা থেকে মাইশা এসে সৃজনীর হাতটা খপ করে ধরলো। রেগে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলিস তুই? ভাবনা আপু খুঁজছে না তোকে, চল আমার সাথে। মাইশা এক মুহূর্ত দেরি না করে সৃজনীকে নিয়ে চলে যেতে লাগলো। সায়ন একা দাঁড়িয়ে হিসাব মিলাতে লাগলো। সব হিসাব তার সন্দেহের দিকেই যাচ্ছে। আর কিছুদিনের হয়তো অপেক্ষা, খুব দ্রুত সত্যিটা বেরিয়ে আসবে। নিজেকে আর লুকিয়ে রাখতে পারবে না মাইশা। সৃজনীর অর্ধেক কথাই সায়নকে অনেকটাই নিশ্চিত করে দিয়েছে। সৃজনীকে টানতে টানতে ভাবনার সামনে নিয়ে আসলো মাইশা। এসেই বকতে লাগলো, আর কোনোদিন একে কোনো অনুষ্ঠানে নিবি না, খালি দৌড়ে দৌড়ে বেড়ায়। সৃজনী মুখ ঝুলিয়ে নিল। এই ভরা জায়গায় ওকে না বকলে হতো না। ভাবনা মুচকি হেসে সৃজনীকে জড়িয়ে নিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর মাঝে সায়ন, ঈর্ষাদ বা সৌরাজের সাথে দেখা হয়নি ওদের কারো। মাইশাকে মা বাবার সাথে দেখা করালি হঠাৎ? সায়ন ফাইলটা অফ করলো, ল্যাপটপটা সরিয়ে রাখলো, বিছানার পাশে ঈর্ষাদকে বসার জায়গা করে দিল। তার ভাইয়া সচরাচর তার ঘরে আসে না, কিন্তু আজকে আসবে সেটা সে জানতো। হাজার হোক, পবিত্র বন্ধনের অদৃশ্য টান আছে, তাই না? কারণ আছে তাই। ঈর্ষাদ সায়নের পাশে বসতে বসতে জিজ্ঞাসা করলো, কারণ ছাড়া তুই এটা করবি না আমি জানি, কারণটা জানতে চাইছি। সায়ন মুচকি হেসে বলল, মাইশাকে আমার ভালো লেগেছে, ওকে বিয়ে করতে চাই। ঈর্ষাদ সাথে সাথে চোখগুলো বড় বড় করে নিল। দাঁড়িয়ে উঠে একটু জোরেই বলতে লাগলো, মানে কি? 2 দিনের দেখায় কাউকে কিভাবে পছন্দ হতে পারে? তুই মাইশাকে কেন বিয়ে করবি? এত মেয়ে থাকতে মাইশা কেন? ঈর্ষাদের প্রশ্নে মনে মনে হাসলো সায়ন। তবে সে যা সন্দেহ করছে তার ভাইও সেই সন্দেহ করছে কিনা, আর সেখানে থেকে এই ইনসিকিউরিটিটা কিনা বুঝতে পারল না সায়ন। তবে এটুকু বুঝেছে যে কিছু একটা ব্যাপার তো আছেই। কেন, কি সমস্যা? হ্যাঁ, তোর কাছে মাইশা সুন্দর না না হতে পারে, তবে আমার কাছে সেই ভীষণ স্নিগ্ধ, মায়াবী, অপূর্ব একটা মেয়ে। অবশ্য সবার নজরে ও স্নিগ্ধতা পড়বে না। ঈর্ষাদ একটু রেগেই বলল। ওর স্নিগ্ধতা আমার চোখও এড়ায়নি, বুঝলি? সায়ন দাঁড়িয়ে গিয়ে ল্যাপটপ রাখতে রাখতে বলল, ও তাই নাকি? আমি তো ভেবেছি তোর চোখে কণা ছাড়া কেউ পড়ে না।
ঈশাদ বিরক্ত হলো। সায়ন কথা বললেই সেখানে কণার নাম আনবেই। ঈশাদ বুঝে সায়ন টিটকারি করে বলছে। এটাই তার বিরক্তির আরও এক কারণ। সব সময় কোনো কথা তুলিস না। আর আমি জানি তুই এত সহজে কাউকে পছন্দ করার মতো মানুষ না। সব কিছুর পেছনে যে কোনো কারণ আছে সেটা আমি বুঝতে পারছি। সায়ন বাঁকা হাসলো, কিছু বলল না। ঈশাদ সায়নের ঘর থেকে বেরিয়ে যাবে তার আগেই কিছু একটা মনে করে থেমে গেল। পিছনে ফিরে জিজ্ঞাসা করলো, মিহানের কোনো বার্থমার্ক আছে যেটা দিয়ে ওকে চেনা যাবে? সায়ন একটু ভাবলো, বিনা প্রশ্নে উত্তর দিল, ওর বাম হাতের কবজিতে একটা কালো দাগ আছে, ওটা দিয়েই ওকে চেনা যাবে। ঈশাদ কিছু বলল না, বেরিয়ে গেল ঘর থেকে। সায়ন বুঝতে পারছে যে সন্দেহের বীজ মনে নিয়ে সে ঘুরছে, সেই সন্দেহের বীজ ঈশাদের মনে সে রোপণ করতে পেরেছে। এখন কেবল ফলাফল দেখার পালা। একা একা গাছের নিচে বসে আছে ভাবনা। আজকাল আড্ডা দিতে, গল্প করতে ভালো লাগে না তার। মন ভালো না থাকলে দুনিয়ার সব কিছুই হয়তো কুৎসিত মনে হয়। মাইশা আজকে সৃজনীকে কলেজ দিতে গিয়েছে। ভাবনাকেও যেতে বলেছিল, কিন্তু ও বলেছে ও একেবারে ভার্সিটিতে যাবে। ওর মনের অবস্থা যেহেতু মাইশা জানে, তাই সেও আর কিছু বলেনি। ভাবনা ভার্সিটি হয়তো তাড়াতাড়ি চলে এসেছে, ওর ফ্রেন্ডরা কেউ আসেনি এখনো। ভাবনার বাসায় একা একা দম বন্ধ লাগে। খোলা বাতাসে আসলে ভালো লাগবে এই আশায় ভার্সিটি আসে, কিন্তু ওয়াহিদকে লিপিকার সাথে দেখলে মনটা আরও বিষিয়ে যায় তার। সে চায় না তার মনে কোনো খারাপ ভাবনা ভাবুক। সে আর যাই হোক কারো জীবনের ক্ষতির কারণ হতে চায় না। ভাবনা হাঁটু মুড়ে বসে আছে আর আশেপাশে দেখছে। মাঝে মাঝে কোনো কোনো জায়গা চোখে পড়লেও সেখানে ওয়াহিদ আর তার খুনসুটিপূর্ণ সময়গুলোর কথা মনে করছে আর হাসছে। আজকাল তো ওয়াহিদের পাত্তা পাওয়া যায় না, লিপির সাথেই বেশি থাকে সে। ভাবনার ব্যাপারেও আর সে খোঁজ নেয় না, আর না ভাবনার সাথে ঝগড়া করে। কখনো যদি ভাবনা তাকে ডাকে, মনে হয় না এখন সে আর আসবে তার কাছে। ভাবতে ভাবতেই দেখতে পেল সামনে দিয়ে লিপিকা আর ওয়াহিদ হাসতে হাসতে আসছে। দৃশ্যটা চোখে পড়তেই ভাবনার হৃদয়ের রক্তক্ষরণ বাড়তে লাগলো। চোখে আপনাতেই পানি চলে আসলো, কিন্তু ওয়াহিদ তার দিকেই আসছে দেখে দ্রুত চোখের পানি মুছে মুখে হালকা হাসি ফোটালো। কিন্তু হুট করে কোথা থেকে একটা বল এসে ওয়াহিদের মাথায় বাড়ি দিল। ওয়াহিদ মাথা চেপে ধরলো আর মুখ দিয়ে আহ শব্দ বের করলো। লিপি শুনতে পেয়ে দ্রুত ওর মাথা চেক করতে লাগলো। লিপিকে ওয়াহিদের প্রতি এত কেয়ারফুল হতে দেখে এগিয়ে যাওয়ার সাহস পেল না ভাবনা। তার মনে হচ্ছে সে হয়তো কাবাবে হাড্ডি হয়ে যাবে। কিন্তু বিপত্তি বাঁধল যখন ছেলেগুলো বল নিতে আসলো তখন। সিনিয়র হওয়ার দরুন ওরা সরি না বলে আরও ওয়াহিদকে বলছে। ওয়াহিদ রেগে গেল, তেড়ে গেল ওদের দিকে, বলল, একে তো মানুষ না দেখলেই বল ছুরি মারছে, তার উপর তাদের অপমান করছেন। সিনিয়ররা কি সিনিয়র হওয়ার পর নিজের ভদ্রতা ভুলে যায় নাকি? ছেলেটি দ্বিগুণ রেগে মারার জন্য হাত তুলল। একবার মেরেও দিল, আরও একবার হাত তুলবে তার আগেই ভাবনা এসে আটকে দিল। হাতটা মুচড়ে পিছনে নিল। ছেলেটা ব্যথায় আহ করে উঠল। ভাবনা দ্বিগুণ শক্তিতে আরও শক্ত করে মুচড়ে ধরল হাতটা। আশেপাশের ছেলেগুলো কিছু বলতে আসবে তার আগেই ভাবনা গর্জে উঠে বলল, একদম আমার গায়ে হাত দিতেও আসবেন না। সবার হাত মুছড়ে না দিতে পারলেও ভিসি স্যারকে বলে সবার রাস্টিকেটের ব্যবস্থা করতে পারবো। মনে রাখবেন, কিছুদিন আগেই আপনাদের এক সিনিয়র তার অভদ্রতা দেখিয়ে যাবজ্জীবনে শাস্তি পেয়েছে। জয়ের কথা মনে পড়তেই সবাই পিছিয়ে গেল। ভার্সিটির সবাই জানে জয় লিপির সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল। ওর বিরুদ্ধে আরও অনেক স্টুডেন্টের সাথে অসভ্যতা করার অভিযোগ থাকায় আর প্রমাণ হাতে নাতে পাওয়ায় ওর বাবাও কিছু করতে পারেনি, উল্টো ছেলের যাবজ্জীবনের মতো সাজা পেয়েছে। হ্যাঁ, অনেকের কাছে এটা প্রশ্ন ছিল যে সামান্য খারাপ ব্যবহারে কেউ কিভাবে যাবজ্জীবন পেতে পারে, কিন্তু অনেকগুলো ধর্ষণের অভিযোগ পাওয়ায় কেউ আর কোনো প্রশ্ন করে না। তখন থেকে সবাই সামলে চলে। ভাবনা হাতটা সিটকিয়ে সরিয়ে দিতেই ছেলেগুলো বিনা বাক্য ব্যয়ে পালিয়ে যায়। ছেলেগুলো যেতেই ভাবনা লিপিকার সামনে এসে বলে, যাকে ভালোবাসার চেষ্টা করছিস তাকে রক্ষা করার দায়িত্ব নিতে শেখ। সবসময় অপরপক্ষ আমাদের বাঁচাবে এমন আশায় থাকাটা বোকামি। মাঝে মাঝে অপর পক্ষও আমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে। ভাবনা চলে গেল সামনের দিকে। ভাবনা যেতেই লিপিকা ওয়াহিদকে বলে, আমি বুঝতে পারিনি ওয়াহিদ, ওরা এমন করবে তোর সাথে। ওয়াহিদ কিছু বলল না, মুচকি হাসলো কেবল। আর ভাবনার চলে যাওয়াটা দেখলো। হয়তো কোনো এক জায়গায় গিয়ে তার মনেও কিছু একটা ছিল। ভাবনা ক্লাসে যাবে তার আগেই কেউ একজন তাকে ডাকলো। আন্টি আঙ্কেল তো ভীষণ শান্ত, তুমি এমন গুন্ডা হলে কি করে? পিছনে ফিরে ভাবনা সৌরাজকে দাঁড়িয়ে থাকতে দেখলো।
ভালোবাসা মানুষকে অনেকভাবে নিজেকে উপস্থাপন করতে শেখায়। সুরাজ চট করে জিজ্ঞাসা করলো। ভালোবাসো নাকি ওহিদকে? ভাবনা বিরক্তিকর লোক নিয়ে সৌরাজের দিকে তাকালো, বলল, কি সমস্যা আপনার? ক্লাস নেই? সৌরাজ ভুবন আকর্ষে হাসি দিয়ে বলল, ক্লাস কি সবসময় ক্লাসরুমেই হয়? মাঝে মাঝে তোমার মতো ঘাড়তেরা মেয়েদের সোজা করার জন্য বাহিরেও ক্লাস নেওয়া লাগে। ভাবনা কোমরে হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে বলল, আমি ঘাটতেরা? ভালো, আপনার দরকার নেই আমাকে কষ্ট করে শিক্ষা দেওয়ার। আপনি আমার বাবার বন্ধুর ছেলে, আমার নিজের সম্পর্কে কেউ নন, তাই আমাকে কোনো কিছু শেখানোর কোনো প্রয়োজন নেই আপনার। ভাবনা ক্লাসরুমে ঢুকতে যাবে তার আগেই সৌরাজ বলল, বলা তো যায় না কখন কোন সম্পর্ক হয়ে যায়। এমন সম্পর্ক হয়ে যায় যেটা থেকে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাবনা পিছু ফিরে ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, আপনার সাথে কোনো সম্পর্ক গড়ার কোনো ইচ্ছা আমার নেই। ভাবনা এবার যেতে নিবে তার আগেই সৌরাজ আবার ওকে ডেকে বলে, ফুলটুসি কি বেশি রাগ করছে? ভাবনা পিছু ফিরে ভ্রুকুচকে বলে, কে ফুলটুসি? সৌরাজ চলে যেতে যেতে ভাবনার মাথায় একটা কাট্টা মেরে বলে, ছোট থেকে আমি তোমাকে ফুলটুসি বলে ডাকতাম, মনে করে দেখো। বলে হাসতে হাসতে চলে গেল। ভাবনা কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলো ফুলটুসি মানে কি। পরে ভাবলো আগে এই শব্দটা অর্থ জানতে হবে, তারপর গিয়ে এই লোকের সাথে এই শব্দটা নিয়ে তর্ক করতে হবে। যদি ভালো কোনো অর্থ হয় তাইলে তো সমস্যা নেই, ছেড়ে দিবে ও। কিন্তু যদি খালি উল্টা পাল্টা কোনো অর্থ বেরিয়েছে, বেবির বাচ্চার বেবি, তাকে তো ভাবনা কিছুতেই ছাড়বে না। মাইশা সৃজনীকে কলেজে দিয়ে ভার্সিটির জন্য হেঁটে হেঁটে আসছে। বেশি দূরত্ব না হওয়ায় আর হাতে সময় থাকায় ও পৌঁছে যাবে ভেবেই হেঁটে যাওয়া। আর এমনিতেও আবহাওয়াটা বেশ মেঘলা মেঘলা করছে, এই মেঘলা আকাশে হেঁটে বেড়ানোর মজাই আলাদা, তাই আরও বেশি করে হেঁটে যাচ্ছে। কিন্তু কিছু দূর যেতেই একটা গাড়ি থামলো ওর সামনে। মাইশা দাঁড়িয়ে গেল। গাড়ির দিকে তাকাতেই গাড়ির কাজ নামাতে দেখা গেল ইরশাদকে। বেশ গম্ভীর মুখে আছে সে। কোনো কিছু জিজ্ঞাসা না করে সে সোজাসুজি মাইশাকে গাড়িতে উঠতে বলল। মাইশা খানিকটা অবাক হলো। ইরশাদ সচরাচর এইভাবে সরাসরি কোনো কথা বলে না, আজকে ওর কথার মাঝে গাম্ভীর্যতা প্রকাশ পাচ্ছে। মাইশা কারণ জিজ্ঞাসা করবে তার আগেই সেই একটা গাম্ভীর্য সুরে ইরশাদ বলল, কোনো প্রশ্ন করো না, গাড়িতে উঠে বসো, দরকার আছে। মাইশা আর কোনো প্রশ্ন করলো না। বুঝতে পারলো ইরশাদের কিছু হয়েছে, তাই সে গাড়িতে উঠে বসলো। মাইশা গাড়িতে উঠে বসতেই ইরশাদ গাড়ির দরজা লক করে দেয়। মাইশার বুকটা ভয়ে ধুক করে ওঠে, হাত পাগুলো অস্থির হয়ে যায়। সে বারবার দরজার দিকে চেপে যেতে থাকে। এমনিতে সে সাহসী হলেও লিপিকার বিষয়টার পর থেকে তার ভীষণ ভয় হয়। এখন বিশ্বস্ত কাউকেও বিশ্বাস করতে মন চায় না তার। মাইশা কোনো মতে জড়সড় হয়ে বসে ইরশাদকে জিজ্ঞাসা করলো, দরজা লক করলেন কেন? ইরশাদ উত্তর দেওয়ার পরিবর্তে মাইশাকে আরও ভয় পাইয়ে তার বাম হাতটা টেনে নিজের দিকে নেয়। মাইশা আরও একটু চমকে যায়, কিন্তু নিজের অস্থিরতা সে যথাসম্ভব দমিয়ে রেখেছে। অপরপক্ষ যদি বুঝতে পারে আপনি দুর্বল, তবে তারা সেই অবস্থার সুযোগ নিতে দুইবার ভাববে না। মাইশা হাত ছুটানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু ইরশাদ শক্ত করে তার হাতটা ধরে কি যেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দেখা শেষ হতেই নিজেই মাইশার হাত ছেড়ে দেয় সে। তবে এতটাই জোরে আঁকড়ে ধরেছিল হাতটা যে সেই জায়গাটা লাল হয়ে গেছে। মাইশার হাতটা ব্যথাও করছে খুব। ধরার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে ইরশাদ। মাইশা নিজের ব্যথা দমিয়ে আবার জিজ্ঞাসা করলো, কি সমস্যা আপনার? এভাবে হাত টানটানি কেন করছেন? লক খুলুন, যাবো আমি। ইরশাদ রক্তচক্ষু নিয়ে তাকাই মাইশার দিকে। মাইশার ভয় আরও বেড়ে যায়। ইরশাদের তাকানো দেখে মনে হচ্ছে সে এখনই তার চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে। মাইশা কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ইরশাদ রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলো, তুমি আগেই আমাকে চিনেছিলে তাই না? এই জন্যই এত পালাই পালাই করছিলে। মাইশা এই কথার মানে বুঝলো না। সে জিজ্ঞাসা করলো, কি বলছেন কি এসব? ইরশাদ একই রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলো, প্রশ্ন নয়, উত্তর দাও মিহান। আমার জীবনটা নষ্ট করে নিজে তো সুখে জীবন গড়েই ফেলেছ, আর কি চাই তোমার? কেন সেই দিন আমাকে দোষী বানিয়ে চলে গিয়েছিলে তুমি? কেন মিহান? মাইশা থতমত খেয়ে যায়। হুট করে ইরশাদ তাকে এইভাবে মিহান বলে সম্বোধন করবে সেটা তার ধারণার বাহিরে ছিল। সে অন্যদিকে তাকিয়ে জবাব দেয়, আপনি ভুল করছেন, আমি মিহান নই। ইরশাদ গাড়ির স্টিয়ারিংয়ে জোরে একটা বাড়ি দিয়ে বলল, মিথ্যা বলার একটা লিমিট আছে মিহান, আর মিথ্যা বলো না। তোমাকে মেনে নেইনি বলে এইভাবে তুমি আমার ক্ষতি করবে, আমাকে সবার কাছে দোষী বানিয়ে দেবে। লজ্জা করলো না একবার? যেই থালায় খেয়েছো সেই থালায় ফুটা করেছো। আমরা তোমাকে আশ্রয় দিতে চেয়েছিলাম,
বিনিময়ে তুমি আমাদের সুখী পরিবারটা ভেঙে দিলে। কিভাবে পারলে এত স্বার্থপর হতে? মাইশার এবার রাগ হলো, বুঝলো তাকে নিয়ে বিরাট কোনো কাহিনী হয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সোজাসুজি স্পষ্ট করে বলুন। ঈর্ষাদ জিজ্ঞাসা করলো, তার মানে তুমি স্বীকার করছো তুমি মিহান? মাইশা নিজের মাথা দুলিয়ে জবাব দিল, হ্যাঁ আমি মিহান, মাইশা মিহান আমার নাম। যার জন্য আপনি আজকে অতল গহরে তলিয়ে আছেন, আমি সেই মিহান। এবার বলুন কি হয়েছে আমার জন্য আপনার? মাইশা মিহান কথাটা শোনার সাথে সাথে ঈর্ষাদ শান্ত হয়ে যায়, চুপ করে যায় কিছুক্ষণের জন্য। বাইরে যে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই একই ঝড় বৃষ্টি যে তার মনেও হচ্ছে সেটা বুঝতে পারছে মাইশা। হয়তো রাগের বশে এখন মাইশাকে চড়থাপ্পড়ও মেরে দিতে পারে ঈর্ষাদ, কিন্তু তবুও মাইশা আজকে স্বীকার করে নিয়েছে তার জন্য কারো কোনো ক্ষতি হোক সেটা সে চায় না। যদি ঈর্ষাদের জীবনে সত্যিই তার জন্য কোনো সমস্যা এসে থাকে তবে সে তার সমাধান করবে, যে করেই হোক করবে। মাইশা ঈর্ষাদকে চুপ থাকতে দেখে নিজেই জিজ্ঞাসা করলো, কি হলো বলুন। ঈর্ষাদ সিটে নিজের মাথা ঠেকিয়ে বলল, আমি কি তোমাকে চলে যেতে বলেছি বা ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি? চলে এসেছো কেন তুমি তাহলে? মাইশা তাচ্ছিল্য হেসে বলল, আমি আশায় আপনার তো কোনো ক্ষতি হয়নি, উল্টো আপনি খুশি হয়েছেন। কোনো অযাচিত জিনিসের ভার আপনাকে নিতে হয়নি। তাহলে এইসব কথার মানেটা কি? ঈর্ষাদ মাইশার দিকে পুনরায় রাগী চোখে তাকিয়ে বলল। মাইশা খানিকটা অবাক হলো, তার জন্য আবার কি কবে থেকে এত ভাবলো। সে চলে এসেছে বলে ঈর্ষাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে আবার কে? আর কেনই বা করেছে? সত্যিই কি তাকে কেউ এতটা ভালোবাসে? মাইশা একটু চুপ থেকে বলল, আমাকে আপনাদের বাসায় নিয়ে চলুন, আমি আপনাদের সমস্ত ভুল বুঝাবুঝি ঠিক করে দেব। ঈর্ষাদ চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কোনো ছল চাতুরি করবে না তো? মাইশা সিটে হেলান দিয়ে বলল, ভাবনার নাম্বারটা নিয়ে রাখুন, ওরা সবাই জানে আমার অতীত, আমি সত্যি না বলে ওরা বলবে। ঈর্ষাদ বলল, ভাবনার নম্বর কেন? তোমার নম্বরই দাও, যদি পালিয়ে যাও। বলা তো যায় না। মাইশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হালকা হেসে নিজের ফোনটা এগিয়ে দিল। ঈর্ষাদ ফোন নিয়ে নিজের নম্বর টাইপ করে নিজের ফোনে কল দিল। মাইশার নম্বর সেভ করে গাড়ি স্টার্ট দিল। মাইশা গাড়ির ভেজা কাঁচ দিয়ে বাইরের আবহাওয়া দেখতে লাগলো। মনটা ভীষণ খারাপ, হয়তো বুঝেই আজকে বৃষ্টি হচ্ছে। সে যেই দিন ওই বাড়ি থেকে চলে এসেছিল সেই রাতেও ঠিক এমনই বৃষ্টি হয়েছিল, আর আজকে যখন আবার ওই বাড়িতে ফিরছে আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে মাইশার মনের হয়তো কোনো গভীর সম্পর্ক আছে। আজকে মাইশা ভার্সিটিতে আসলো না কেন বুঝতে পারছে না ভাবনা। এদিকে বৃষ্টিও হচ্ছে প্রচুর। এই বৃষ্টিতে তাকে একা যেতে হবে ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে তার। উদিত তাইজিন বলেছিল ওকে দিয়ে আসবে, কিন্তু ও নিজেই মানা করে দিয়েছে। খামোখা এই বৃষ্টিতে কেন বেচারাদের কষ্ট দিবে। তাইজিন আর উদিত একসাথে চলে গেল। বাড়ির রাস্তা আলাদা হওয়ায় এই ঝড় বৃষ্টিতে লিপিকা ও ওয়াহিদের সাথে যায়নি। লিপিকা আর আনাইশা একসাথে যাবে বাসায়। মাইশা নেই দেখে তার বন্ধু বান্ধব তাকে কিছুতেই একা অনুভব করতে দেয়নি। এটা ভেবেই শান্তি লাগছে ভাবনার। ভাগ্য করে আর কিছু না পেলেও খাঁটি রত্নদের বন্ধু হিসেবে পেয়েছে সে। ভাবনা ছাতার মাথায় কোনো রকমে বৃষ্টি ঠেকিয়ে রেখেছে, কিন্তু ছাতাও মাথার উপর থাকতে চাইছে না, বারবার উড়ে যাচ্ছে। এমন সময় ভাবনার পাশে এসে দাঁড়ালো ওয়াহিদ। তাকে দেখিয়ে ভাবনা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি রে, সবাই চলে গেল, তুই যাসনি? ওয়াহিদ ভাবনার ছাতায় এসে আশ্রয় নিয়ে বলল, তোর সাথে কিছু কথা আছে, চল যেতে যেতে বলি। ভাবনার বুকটা ধক করে উঠল। ওয়াহিদ কি কিছু জেনে গেছে? কোনোভাবে কি উদিত তাকে কিছু বলেছে? এই বৃষ্টির মধ্যে তাকে আটকিয়ে কি এমন কথা বলবে ওয়াহিদ? ভাবনা প্রশ্ন করলো, কি কথা বলবি যে এই বৃষ্টিতে আটকে আছিস? এখানে বল। ওয়াহিদ নাকচ করে বলল, যেতে যেতে বললে বেশি ভালো হবে। ভাবনা হয়তো সম্মতি দিত, কিন্তু তার আগেই কোথা থেকে লিপিকা এসে গেল। লিপিকা এসেই ভাবনাকে নিজের ছাতায় টেনে নিয়ে বলল, অটোতে জায়গা ছিল না, আনাইশাকে উঠিয়ে দিয়েছে, তোকে এখানে দাঁড়াতে দেখে আসলাম। কি রে ভাবনা, এখনো কিছু পাসনি? ভাবনার রাগ হলো, খানিকটা রেগেই বলল, পেলে তো নিশ্চয়ই এখানে ভিজার জন্য দাঁড়িয়ে থাকতাম না। লিপিকা হাসলো, সে তো অবশ্যই, ওই তো একটা রিক্সা। ওয়াহিদ চল আমার সাথে, আমাকে বাসায় দিয়ে তুইও চলে যাস। ওয়াহিদ কিন্তু কিন্তু করতে করতে ভাবনার দিকে তাকিয়ে বলল, ভাবনা কিভাবে যাবে? লিপিকা ভাবনার দিকে তাকিয়ে বলল, ভাবনা একা মানুষ, ঠিক ম্যানেজ করে নেবে। কি রে, তাই না? ভাবনা মুচকি হেসে বলল, হ্যাঁ রে, আমি নিজেকে নিজে সামলাতে পারি, কারোর সঙ্গ প্রয়োজন হয় না আমার।
লিপিকা হেসে ওয়াহিদকে টেনে নিয়ে চলে গেল। কিছুক্ষণের জন্য ভাবনা ভেবেছিল হয়তো ওয়াহিদ তাকে রেখে যাবে না, লিপিকাকে না করে দিবে, কিন্তু ওয়াহিদ সেটা করলো না। প্রেমের ফাঁদে পড়লে মানুষ বুঝি এইভাবে মেরুদণ্ডহীন হয়ে যায়। ভাবনার সামনে গাড়ির হর্ন বাজিয়ে হুট করে একটা গাড়ি থামলো। লোকটি সৌরাজ। দেখেই ভাবনা যাবে তার আগেই সৌরাজ বলল, আরে ভাবনা, তোমাকে নেওয়ার জন্য গাড়ি দাঁড় করলাম আর তুমি চলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। ভাবনা নিজের ছাতা সামলাতে সামলাতে বলল, আমি আপনার গাড়িতে কেন যাব? আমি নিজেকে সামলাতে পারি, আপনি যান। সৌরাজ হেসে বলল, যে নিজের ছাতা সামলাতে পারে না সে সামলাবে নিজেকে? চুপচাপ গাড়িতে ওঠো, এই বৃষ্টিতে এমনিতেই গাড়ি পাবে না। সামনের দিকে দেখো, কিছু বখাটে ছেলে দাঁড়িয়ে আছে, যা কিছু হতে পারে। ভাবনার সামনে তাকিয়ে দেখলো কিছু ছেলে দাঁড়িয়ে আছে। ভাবনার ভয় হলো, আজকে মাইশাও নেই, তার উপর বৃষ্টি। অগত্যা নিজেকে বাঁচাতে সে চুপচাপ গাড়িতে উঠে গেল। উঠেই জিজ্ঞাসা করলো, আপনি এখনো যাননি রাজ ভাইয়া? সৌরাজ হাসলো। পুরনো ডাক শুনে হৃদয় শীতল হয়ে গেল তার। মুচকি হেসে বলল, পুরোটা ভুলোনি দেখি, তাহলে আমার ফুলটুসি নামটা কিভাবে ভুললে? ভাবনা ভাবার ভান করে বলল, আমিও তাই ভাবি, কিন্তু এই নামটার মানে কি? সৌরাজ হেসে বলল, ফুলের মতো সুন্দর। ভাবনা একটু লজ্জা পেল, হেসে বলল, ভাগ্যিস অর্থটা ভালো, না হলে আপনাকে বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখতাম, আপনার নিজের গাড়ি থেকেই আপনাকে বের করে দিতাম। সৌরাজ হাসতে হাসতে বলল, আমার গাড়ি থেকে আমাকেই বের করে দিবে? সাহস তো কম না। ভাবনাও হেসে বলল, ভাবনার সাহস বরাবরই বেশি। সৌরাজও মুগ্ধ হয়ে ভাবনার হাসি দেখে তার হাসির সাথে তাল মিলালো।